আজ অ্যাসাইনমেন্ট সাবমিটের ডেট ছিল। সময়ের আগে ক্লাসে উপস্থিত আদ্রিয়ান কাবির আদ্র ক্লাসে ঢুকেই সব স্টুডেন্টদেরকে একে একে পরখ করে নিল সে। চিরচেনা দুই মুখাব্বয়ের পাশে অপ্রত্যাশিতভাবে কাঙ্ক্ষিত মুখখানা দেখে বিব্রত বোধ করল কিছুটা। এই মেয়ে আজ এত তাড়াতাড়ি এসে গেছে, ওকে ঠেকাতে পারা গেল না আজ। কেন যেন ওকেই খুঁজছিল আদ্র। শটান ক্লাসে ঢুকে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ল। কপালের ধারে দুই আঙ্গুলে স্লাইড করে ভাবল কিছু একটা। সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল গুরুভার গলায়। স্টুডেন্টস, সেমিস্টার তো শেষ, নেক্সট পিএল, দেন এক্সাম, প্রিপারেশন কেমন? সমস্বরে আশ্বাসসূচক উত্তর ভেসে আসলো সকলের দিক থেকে। চিলতে পরিমাণ হাসল আদ্র। অ্যাসাইনমেন্ট রেডি? দ্বিতীয়বার সমস্বরে হ্যাঁবোধক উত্তর ভেসে আসলো। আদ্র খানিক বিরতি রেখে তড়াৎ দৃষ্টিপাত করল মেঘার পাশে বসে থাকা শিশিরের দিকে। বিলম্ব না করে রাশভারী গলায় ইশারা ছুড়ে বলল, হে ইউ, স্ট্যান্ড আপ। আকস্মিক নিজের প্রতি ইশারা বুঝে কিছুটা আশ্চর্য হলো শিশির। মুখে প্রকাশ না করে অগত্যা উঠে দাঁড়ালো। আদ্রের দৃষ্টি বরাবর সবাই তাকিয়েছে ওর দিকে। ক্লাসে কেবল একজনের দৃষ্টি ক্ষুব্ধ সূচালো। রাগ নিয়ে চাইল শিশিরের দিকে। আদ্র এই মেয়েকে দাঁড়াতে বলল কেন? শিশির দাঁড়াতেই আদ্র ওষ্ঠ বাঁকিয়ে দ্বিতীয় প্রশ্ন ছড়ে, ইওর নেম? কপাল গুটিয়ে নেয় শ্যামালিনী মেয়েটা। এই লোককে নিজের নামটা আর কতবার বলবে ও? শিশির, ওকে, বেরিয়ে এসো। সরি, না বুঝে বলল মেয়েটা। আদ্র বিরক্ত হয়। এই মেয়ে কথায় কথায় সরি বলে কেন? এত কিসের বিনয়? বিরক্তটুকু গিলে বলল চোখ ফিরিয়ে, সকলের পেপার কালেক্ট করে আমার ডেস্কে জমা করো, ফাস্ট। শিশির তাৎক্ষণিক আদেশ তামিল করতে লেগে পড়ল। সাফার কাছ থেকে শুরু করে একে একে সবার অ্যাসাইনমেন্ট পেপার তুলে নিল তাদের থেকে। ফারিনের কাছে যাওয়া মাত্রই তিরস্কার করে চোখ উল্টায় সে। বিড়বিড় করে মেয়েটাকে শুনিয়ে বলে, ক্লাসলেস লেডি, এটাই করার যোগ্যতা রাখো তুমি? স্যার জাস্ট তোমার যোগ্যতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শিশির তাৎক্ষণিক তীক্ষ্ণ স্বরে কথা ফিরিয়ে দিতে বিলম্ব করে না। তাহলে তোমার যোগ্যতাটা কোথায়? ভেবে দেখো তো ফারিন। না মানে, স্যারের পিছু পিছু এত ঘোরার পরও তো স্যার তোমাকে থোড়াই কেয়ার করে। ইগনোর হও বারবার। আর মানুষ কাকে ইগনোর করে জানো তো? ফারিনের মুখখানা ফাটা বেলুনের ন্যায় চুপসে আসে সহসা। দাঁত পিষে কিরমির করে ডেস্ক চেপে ধরে সে। ক্লাস টাইম না হলে অপমানের প্রতিশোধে হয়তো তেড়ে যেত এতক্ষণে। এ সময় আর পারল না। শিশির সবার থেকে পেপার কালেক্ট করে আদ্রের সামনে দাঁড়ালো। ডেস্কের উপর সবগুলো রেখে চলে আসতে নিলে আবার পুরো কণ্ঠে ডাক পড়ল, এক্সকিউজ মি, চলে যেতে বলেছি আমি। শিশির পিছু ফিরে আধো চোখে তাকায়। আর কি করার আছে? আদ্র হাতের মার্কারটা ঘোরাতে ঘোরাতে চোখ সূক্ষ্ম করে থেমে বলে, নাথিং, ইউ ক্যান গো। কথা শেষ হওয়ার সাথে সাথেই অমনি মার্কারটা ছিটকে পড়ল হাত থেকে। শিশির সেটার দিকে তাকালো ঝট করে। অবাক হওয়ার ভান ধরে পায়ের উপর থেকে দ্বিতীয় পা নামিয়ে বলল আদ্র, উপস, পড়ে গেল, তুলে দাও ওটা। কপাল গোটায় শিশির। সোজাসুজি তাকায় আদ্রের দিকে। ওকে অবাক করে দিয়ে ভ্রু নাচায় আদ্র। চোখে চোখ রেখে পুনরায় বলে, কি হলো, তুলে দাও। শিশির বিলম্ব করল না। মার্কারটা তুলে ডেস্কের উপর রাখতে গেলে আবার লোকটার কণ্ঠ ভেসে আসলো, ওখানে রাখতে বলিনি, আমার হাতে দাও। শিশির বাড়িয়ে দিল সহসা। লোকটা প্যাচ ঘুরিয়ে আবার বলল, না থাক, ওটার কাজ নেই, ওখানেই রাখো। নমনীয় মেয়েটা বিব্রত হয় কিছুটা। মুখ কুঁচকে ঠক করে ডেস্কের উপর মার্কারটা রাখে। ফের চলে যেতে গেলেই আবার ডাক পড়ে, ওয়েট।
ক্লাসের সবাই ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে আদ্রের কাণ্ডে। আশ্চর্য ওরা। আদ্রিয়ান কাবির আদ্র এতটা মারপ্যাচ করে না। আজ তাকে ভিন্ন লাগলো। শিশির বিরক্তি দেখিয়ে নিচু স্বরে বলল, আর কি? হুম, কিছু না, সিট। আর থামল না শিশির। মুখ গোল করে শ্বাস ফেলে আগের জায়গায় গিয়ে বসল। মেঘার সাফাকে এক পলক করে দেখে নিল। মেঘা আনমনা বসা, খেয়াল করেনি এত কিছু। মনমরা হয়ে খাতায় কলম চালাচ্ছে সে, লিখছে না। পৃষ্ঠার ভাঁজে আঁকিবুকি করছে। আজ শেষ ক্লাস। এতদিন পর 3 দিনের পিএল দেওয়া হবে পরীক্ষার আগে। এই সেমিস্টার খতম এখান থেকেই। শিশির পাশে বসেই মেঘাকে ডেকে বলল মৃদু স্বরে, মেঘা, কি হয়েছে? মনমরা হয়ে বসে আছিস কেন এভাবে? সেই এসেছি থেকে দেখছি। তেমন কিছু না, ভালো লাগছে না। ক্লাস হয়নি আজ। আদ্র অ্যাসাইনমেন্ট নিয়ে খানিকের মধ্যেই বেরিয়ে এসেছে। আজ কোনো ক্লাসই আর হবে না, কেবল অ্যাটেনশন দিতে হবে সব ক্লাসেই। ফাঁকে একবার বাইরে বেরিয়েছে 3 শালিক। সাফা, মেঘা আর শিশির ক্যাম্পাসের একধারে বসেছে। টুকটাক গল্পের মাঝে শিশির এক পর্যায়ে বলে উঠল, এরপর তো সেমিস্টার ব্রেক, বেশ অনেক দিন দেখা হবে না তোদের সাথে। মিস করব ভীষণ। আমিও খুব মিস করব তোকে। আচ্ছা, কতদিন বন্ধ থাকবে আমাদের? সাফার প্রশ্নের উত্তর করল শিশির, 20-25 দিন। খুব বেশি দিন নয়, এর মধ্যেই বাইরে দেখা করব আমরা। শিশির আর সাফা একে অপরের দিকে চাওয়াচাই করে। মেঘার উদাসীনতা দেখে চিন্তায় পড়ে ওরা। মেঘা কান দিচ্ছে না কোনো দিকে, এক খেয়ালে মশগুল হয়ে ঝিমিয়ে বসে আছে। কিন্তু সেই খেয়ালটা কি? সাফা ওকে ঝাঁকালো, এই মেঘা, কি হয়েছে তোর? নড়ে চড়ে বসে মেঘা। আচমকাই বলে, হাত পুড়ে গেলে খুব ব্যথা লাগে, তাই না? ওরা দুটো কেউই বুঝল না। কেন, হাত পুড়ে গেছে তোর? কোথায় পুড়েছে? বলিসনি তো, কি হয়েছে বল না। কিছু না, এমনিই বললাম। আদ্র বাড়িতে নেই। দুপুরে ভার্সিটি থেকে ফিরেই অফিসে বেরিয়েছিল। সে যে কোনো এক পথে যেতে পারবে না। না ভার্সিটি ছাড়তে পারবে, আর না বাপের কথায় এই মুহূর্তে অবাধ্য হতে পারবে। দুটোকেই মেনে নিল। ভার্সিটি থেকে ফিরে আসার পর বাকিটা সময় বিজনেসের কাজে লেগে পড়বে। অফিসে জয়েন করবে সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। আদ্র আর শুভ্র 2 ভাই অফিস থেকে ফিরেছে একসাথে। ড্রয়িং রুমে ঢোকা মাত্রই গুমোট ভাবটা দুজনকেই নাড়িয়ে দিল। চিন্তিত হয়ে পায়চারি করছেন রুবিনা কাবির। সোফায় বসে তোফায়েল কাবির। সিরাত একপাশে দাঁড়িয়ে কানে ফোন গুজে রেখেছে। আদ্র, শুভ্র একে অপরের দিকে তাকালো। এগিয়ে শুধালো শুভ্র, কি হয়েছে মামুনি? টেন্স দেখাচ্ছে কেন তোমায়? রুবিনা কাবির যেন হাঁপ ছাড়লেন। কিছুটা প্রশান্তি নিয়ে ধরফরিয়ে শুভ্রর দিকে এগোলেন। ওর অপেক্ষাতেই ছিলেন তিনি। বললেন বিচলিত হয়ে, শুভ্র, এসেছিস বাবা? তোর ফোন থেকে একবার রৌদ্রকে ফোন কর না। ছেলেটা সারাদিন বাড়িতে নেই। সেই কাল সকালে শেষবার দেখেছি। এখনও বাড়ি ফেরেনি, রাতেও ফেরেনি কাল। কোথায় আছে খোঁজ করে দেখ না একটু। রুডি কাল রাতে ফেরেনি? আদ্রের প্রশ্ন। রুবিনা কাবিরের তাৎক্ষণিক উত্তর, ফিরলে কি সকালে দেখতাম না? দেখেছিস ওকে সকালে? ও তো বাড়িতেই নেই। সেই কাল সকালে ব্রেকফাস্টের পর বেরিয়ে গেছে। পুরো একটা দিন কেটে আজ সন্ধ্যা হতে চলল। ছেলেটার আর খোঁজ নেই কোনো। সে কি মামুনি, ফোন দাওনি? এজন্যই সকালে ব্রেকফাস্টের টেবিলে দেখিনি ওকে। সিরাত উঠতে উঠতে জবাব দিল, এই নিয়ে অর্ধশতবার ফোন করলাম, বারংবার বন্ধ দেখাচ্ছে ফোন। শুভ্র সন্দেহ দূর করতে সহসাই ফোন বের করে কল লাগালো। ফোন সুইচড অফ। কপালে গাঢ় ভাঁজ ফেলল সে। কান থেকে ফোন নামিয়ে বলল, ফোন অফ মামুনি।
রুবিনা কাবির পা গুড়িয়ে পিছিয়ে আসেন কয়েক কদম। হু হু করে কেঁপে ওঠে মাতৃহৃদয়। তার ছেলে বেপরোয়া, ২-১ দিন বাড়িতে না ফিরলেও নিজে থেকে খোঁজ পাঠাবে কভু। কাল থেকে ছেলেকে দেখেননি তিনি। রাতেও ফিরেছিল কিনা জানেন না। কোথায় গেল রৌদ্র? মেঘা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে সাফা সহ। রুবিনা কাবির ঠোঁট ভেঙে ফুঁপিয়ে উঠলেন এবার। কোথায় আমার ছেলেটা? ফোন বন্ধ কেন ওর? আমাকে নিয়ে একটু চিন্তা করে না ও? আমি যে ওর চিন্তায় চিন্তায় মরে যাই তাও জানে না। এবাড়ির কেউই ভাববে না ওকে নিয়ে, কিন্তু আমি তো ভাবি। ও ফোন বন্ধ রেখেছে কেন? মেঘা শুনেই সিঁড়ির একধারে দাঁড়িয়ে পড়ল, মুখখানা মলিন চুপসে যাওয়া। শুকনো অধর জিভ দিয়ে ভিজিয়ে ঢোক গিলল সে। রেলিংয়ের রোলার চেপে ধরল বাম হাতে। মনে পড়ল কাল রাতের ঘটনা। লোকটার হাত পুড়িয়ে দিয়েছিল সে, তবুও লোকটা বিন্দুমাত্র অভিযোগ করেনি, ব্যথা প্রকাশ করেনি মুখে। মেঘা অনুতাপে দগ্ধ। ও তো রাগের মাথায় খুন্তিটা হাতে চেপে ধরেছিল, ভাবিনি অতটা গরম হবে। রৌদ্রের প্রতিক্রিয়া না দেখে অধিক সময় চেপে রেখেছিল হাতের কাজটায়। পুড়ে গেছে তার হাত। লোকটা রাগল না তবুও। অন্য সময়ের মতো রেগেমেগে সপাটে থাপ্পড় বসালো না গালে, কেবলই সহ্য করল মুখ বুজে। মেঘাকে থামালো না অবধি। মেঘা তখন ওই রাতেই লোকটার পিছু পিছু গিয়েছিল, তবে দরজার সামনে গিয়ে থেমে গেছে। ভেতরে পা বাড়ানোর মতো দম ছিল না। সেই রাতের পর রৌদ্রের আর খোঁজ নেই। সকালে ব্রেকফাস্টের টেবিলেও দেখা মেলেনি। এখন সন্ধ্যা গড়িয়ে রাত নামছে, খোঁজ নেই তবুও। হাতের কী অবস্থা কে জানে। রুবিনা কাবির ফুঁপিয়ে কাঁদছেন। তোফায়েল কাবিরকে নির্বিকার বসে থাকতে দেখে অভিযোগ করলেন স্বামীর উপর। আপনি বসেই থাকুন। রৌদ্র কে আপনার? ও তো কেবলই আমার ছেলে। সন্তান বাধ্য হলে বাপের দায়, আর অবাধ্য হলে মায়ের দায়। এটাই তো আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। ও অবাধ্য বলে ও কেবলই আমার ছেলে। আপনাকে ভাবতে হবে না আমার ছেলেকে নিয়ে। দীর্ঘশ্বাসে উত্তর আসে ভদ্রলোকের থেকে। তোমার ছেলের জন্য ২-১ দিন বেনামি ভবঘুরে হয়ে ঘুরে বেড়ানো কোনো ম্যাটার করে না। ও দিনের পর দিন বাড়িতে ফেরে না, এটা ভুলে যেও না। কেবল ১ দিন হয়েছে। ২ দিনের মাথায় বাধ্যতার টানে ঠিকই ফিরে আসবে। আর্দ্র ক্লান্তি নিয়ে সিঁড়ির দিকে তাকায়। মেঘাকে দেখেই আচানক প্রশ্ন করে, মেঘা, তুই জানিস রৌদ্র কোথায়? ও কি করে জানবে? রুবিনা কাবিরের কটাক্ষ স্বরে কান্না দিয়ে আর্দ্র আবার একই প্রশ্ন করল। কি হলো বল, জানিস তুই? মেঘা চিবুক নামায়, উত্তর করে শুকনো কণ্ঠে, না ভাইয়া। আর্দ্র মায়ের দিকে ফিরে সান্ত্বনা দিয়ে বলে, ডোন্ট ওয়ারি আম্মু, ফোন বন্ধ করে রাখা রুডির অভ্যেস। আজ রাতে ফেরে কিনা দেখো। ও বেশিক্ষণ বাইরে টিকতে পারবে না। দম বন্ধ হয়ে আসলে মুক্ত বাতাসের তাগিদে ঠিকই ছুটে আসবে, চিন্তা করো না আর। আর্দ্র উপরে উঠে গেল ক্লান্ত পায়ে। বেপরোয়া ছেলেটার আর খোঁজ মিলল না। সেদিন রাতটুকু কেটেছে, পরের রাতটুকুও কেটেছে। রৌদ্রের তবুও খোঁজ নেই। ৭২ ঘন্টা পেরোতে চলল তার অনুপস্থিতির, নিখোঁজ হওয়ার। এবার চিন্তা বেড়েছে সবার। বাড়ির সবাই হয়রান। রৌদ্রের ফোন এখনও সুইচড অফ। আর্দ্রর বন্ধুদের থেকে খবর নিয়েছে, তারাও কিছু জানে না। কন্টাক্ট হয়নি রৌদ্রের সাথে। লাস্ট দেখেছিল ৩ দিন আগের সেই রাতে, যে রাতে মেঘা রৌদ্রের হাত পোড়ালো। সেই রাতের পর থেকেই উবে গেল সেই বেপরোয়া লোক। কোথায় গেল জানা নেই, খোঁজ নেই কারোর কাছে। এমনিতেও রৌদ্র দিনের পর দিন বাড়িতে ফিরত না, তখনও নিজের খোঁজ দিত না কাউকে। তবে এখনকার সময় আলাদা। দেশে ফেরার পর এই প্রথম এত সময়ের জন্য বাড়িতে নেই রৌদ্র। আর্দ্র ভেবেছিল মেঘার টানে হলেও ফিরবে দিনের মাথায়, কিন্তু না। ৩ দিন পার হলো,
তবুও ফিরল না সে। যদিও চিন্তা নেই, রৌদ্র বেপরোয়া হলেও নিজের প্রতি পরোয়া আছে তার। নিজের খেয়াল রাখতে জানে সে। কিচ্ছু হবে না ওর, ও ঠিক আছে। কিন্তু ঠিক থেকে কোথায় আছে জানা গেলে এই বাড়ির সবাই স্বস্তি পেত একটু। রুবিনা কাবির খাওয়া দাওয়া ছেড়েছেন এক চিন্তায়। ফেরার পর এই প্রথম তার ছেলে এত সময়ের জন্য কাছে নেই। আজ দুপুরের পর থেকে চিন্তায় চিন্তায় শরীর কাঁপিয়ে জ্বরের কবলে পড়েছেন। বেহুশ তিনি। ডক্টর এসে প্রেশার মেপে মেডিসিন দিয়ে গেছেন। প্রেশার ফল্ট করেছে ছেলের চিন্তায়। এই থেকেই চরম জ্বর। সিরাত তার রুমেই বসে আছে মায়ের শিয়রে। শাহিনা কাবির জোর করে এক বাটি স্যুপ খাইয়ে মেডিসিন দিলেন। এখন ঘুমিয়েছে ঔষধের চোটে। এই একটু স্বস্তি পেয়েছে চিন্তা থেকে। বিকেল নামছে। দুপুরের পর থেকেই বিছানায় বেতাল হয়ে পড়ে আছে মেঘা। বিষণ্ণ মন তার। রোজ এই সময় ছাদে যায়। আজ আর ইচ্ছে করছে না। পুরো বাড়ি এক বেপরোয়া ছেলের চিন্তায় দিশেহারা। রমণীও কম নয়, বরং একটু বেশি। কেবলই অব্যক্ততার দুশ্চিন্তা। লোকটার খোঁজ নেই 3 দিন। কোথায় আছে, কেমন আছে কে জানে। চঞ্চলা রমণী ছটফট করছে ভেতর ভেতর। অনুতপ্ত হয়ে পুড়ছে দহনে। সেদিন লোকটার হাত পোড়ালো। কালশিটে দগদগে পোড়া দাগটা সরছে না চোখের সামনে থেকে। বারবার ধরফর লাগছে। মেঘা উবু হয়ে শুয়ে মাথা কাত করে একদৃষ্টে তাকিয়ে আছে সামনের দেয়ালের পানে। বিছানার পাশেই বই। পরশু থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পড়তে ইচ্ছে করছে না কিছুতেই। পড়া জমে আছে কত শত, অথচ বুকে জমে আছে একরাশ বিষণ্ণ তিক্ততা। এতে পড়ায় মন বসে নাকি? তবুও দুপুরের পর পড়েছে। সাফা পড়ছিল এতক্ষণ ধরে। কানের কাছে বড় গলা তুলে বাচ্চাদের মতো করে পড়ছিল। চেঁচিয়ে চেঁচিয়ে না পড়লে মাথায় কিছুই ঢোকে না। এখন একটু বিরতি নিয়ে বেরিয়েছে পানি আনতে। রুমে পানি নেই। ক্ষণিকের মধ্যে মুখ গোমড়া করে ফিরে আসলো। বাড়ির সবাই বিষণ্ণ। কেমন গুমোট ভাব। ভালো লাগছে না মোটেও। অনেকক্ষণ পড়েছে। এখন একটু ফ্রেশনেস প্রয়োজন। ছাদে যাওয়ার সময় গেছে। গাছগুলোতেও পানি দিতে হবে। মেঘাকে ডাকলো সে। মেঘা, রোদ পড়েছে, চল ছাদে যাই। মেঘা চোখ নিভিয়ে প্রত্যুত্তর করল ধীরে, তুই যা। যেতে ইচ্ছে করছে না। পড়া বাকি আছে অনেক। সময় নেই হাতে। একটু ঘুমিয়ে পড়বো আবার। ধুর, ভাল লাগে না। সবাই কেমন একঘেয়ে হয়ে পড়ে আছে। রৌদ্র ভাইয়াও নেই। কোথায় গেছে একটু বলে গেলে কি এমন হতো। চিন্তা কমতো সবার। এই ভাইয়াটাও না, পুরোই বেপরোয়া। তোর বেপরোয়া ভাইয়া আগেও এমন করতো? না বলে কয়ে দিনের পর দিন বাইরে কাটাতো? কাটাতো। জানিস, কাউকে খোঁজ খবর না দিয়ে হায়েস্ট একবার 22 দিন বাহিরে ছিল ভাইয়া। আমার মনে আছে। তখন বাড়ির সবাই কত টেনশনে ছিল জানিস। ভেবেছিল হয়তো ভাইয়া মরেই গেছে। সাফা খেয়ালের বশে পাতলা জিভে কথা বলতে গিয়ে বেফাঁস উচ্চারণ করা মাত্রই চড়া কণ্ঠের উত্তপ্ত ধমক ভেসে এলো একবিংশির থেকে, টুকটুকি, জবান সামলে কথা বল। সহসা থতমত খেল বুদ্ধিহীন মেয়েটা। মেঘা থেমে বলল একই কণ্ঠে, কথা বলতে গিয়ে হঠাৎ কি বলে ফেলিস না ফেলিস খেয়াল আছে তোর? না মানে, এমনি বললাম কথার পরিপ্রেক্ষিতে। রেগে যাচ্ছিস কেন? মেয়েটার কাচুমাচু স্বর। একটু পর মোড় ঘোরাতে ছটফট করে বলল, আচ্ছা বাদ দে। ভাইয়াকে এবার মিস করছি খুব। এবার ভাইয়ার 3 দিনের বিরহে আমার আর এক্সট্রা চকলেট খাওয়াও হচ্ছে না। কেন? ভাইয়া এনে দিত, আমি খেতাম। সেটা আর খাওয়া হচ্ছে কই? মেঘা চট করে চোখ তাক করল। সাফার দিকে তাকিয়ে থেমে থেমে শুধালো বিচলিত হয়ে, এনে দিত? তোকে? রোজ? কখন দিত? আগে তো বলিসনি।
সাফা মুখ ফসকে বলে ফেলে, ভাইয়া বলতে বারণ করেছে তাই বলিনি। বারণ করেছে মানে? থতমত খায় সাফা। এই রে, আবারও মুখ ফসকে বলে দিচ্ছিল এক্ষুনি। নিজেকে শুধরে নিয়ে কথা পাল্টালো, না মানে, বেশি চকলেট খেলে তো সবাই বকে। ভাইয়া এক্সট্রা করে এনে দিত, কেউ জানতো না। জেনে গেলে বকবে সবাই, তাই বলতে বারণ করেছিল আর কি। আর তেমন কিছু না। ভাইয়া এমনি এমনি চকলেট এনে দিত আমায়। রৌদ্র ভাইয়া খুব ভালো। ফের মুখ ফিরিয়ে নিল মেঘা। ও, ছাদে যাবি বলছিলি? যা, আমি একটু ঘুমাবো। বেরিয়ে গেল সাফা। অতৃপ্ততায় চোখ বুজে রাখাও দায় একবিংশীর নিকট। ভালো লাগছে না, শান্তি মিলছে না। একটা খচখচানি থেকেই যাচ্ছে মনে। সৃষ্টি হয়েছে নানান উচাটন। জোরপূর্বক চোখ খিচে বন্ধ করে রাখল সে। সেভাবেই কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। সন্ধ্যা 7টার দিকে ঘুম ভাঙল ফোনের শব্দে। অসময়ে ঘুমানোর দরুন ভার মাথাটা গিজগিজ করে উঠল মেয়েটার। অগত্যা চোখ মেলতে পারল না। মস্তিষ্ক হালকা করার জন্য চোখ বুজেই বালিশের নিচে হাত ঢুকিয়ে ফোনটা তুলে নিল হাতে। বেখেয়ালে রিসিভ করে ঠেকালো কানে। ঘুমের আচ্ছন্নতায় নিজে কিছু বলার শক্তি পেল না। কেবলই জোরালো শ্বাস ফেলল ঘন ঘন। ওপাশেও নীরব। ক্ষণিক চলল এই নীরবতা। অতঃপর নীরবতা ভেঙে ভেসে আসলো মৃদুস্বর, হে সানি। কর্ণপাত হওয়া বর্তমান। মেয়েটা ধক করে ওঠে তাৎক্ষণিক। কেমন ছলকে ওঠে অন্তরাত্মা। ঘুম ছুটিয়ে এক লাফে উঠে বসে একবিংশী। ফোন ছিটকে পড়েছে বিছানায়। মেঘার ঘুমকাতুর আধো অক্ষিযুগল তড়াক করে বৃহদাকার ধারণ করে। প্রথমেই ঢোক গিলে ঠোঁট ভেজায়। ভ্রম কাটাতে তড়িঘড়ি ফোনটা টেনে নেয় কম্পিত হাতে। স্ক্রিনে নজর দেওয়া মাত্রই সম্বিত ফেরে তার। ভ্রম নয়, সত্যি সত্যি ফোন এসেছে। স্ক্রিনে ভেসে উঠেছে একটা আননোন অদ্ভুত নাম্বার। বিডি নাম্বার নয়, কোড ভিন্ন। মেঘা আহাম্মকের মতো বাকখারা হয়ে চেয়ে রইল কয়েক মুহূর্ত। কেমন ঘোর লাগলো, কে ফোন করেছে? প্রশ্ন জাগতেই কানে ফোন ঠেকালো আবার। সেই বেপরোয়া লোকটার শান্ত কণ্ঠ আবারও, হোয়াটসঅ্যাপ সানি, আমায় ছাড়া কেমন চলছে দিনকাল, ভুলে গেছ? মেঘা কাঁপে। হাঁসফাঁস অবস্থায় উচাটন ধরে উচ্চারণ করে কোনো রকমে, আপনি? ইয়েস, ইওর এলপি। মেঘার সব ভুলল। উদ্গ্রীবতা ধরে রাখতে না পেরে ছটফট করে বুকে চেপে ধরল ফোনটা। চোখ বুজে লম্বা শ্বাস টানল বুক ভরে। বুক চিরে বেরোলো দীর্ঘশ্বাস। পুনরায় ফোন কানে ঠেকালো। ব্যাকুল হয়ে বলল, রৌদ্র, আপনি কোথায়? আপনি বাড়িতে নেই কেন? 3 দিন হয়ে গেছে। কোথায় আছেন আপনি? মৃদু হাসে রৌদ্র। ইজি চেয়ারে মাথা এলিয়ে চোখ বুজে নেয়। বাইরে। বাইরে মানে? বাইরে কোথায়? আপনি জানেন বাড়িতে সবাই কত টেনশন করছে। ফোন অফ কেন আপনার? সবাই টেনশন করছে। আর তুই? তুই করছিস না? বাজে কথা রাখুন। কোথায় আছেন বলুন আগে। অ্যাব্রোডে ফিরেছি। মেঘা ভরকে যায়। অবিশ্বাসে উচ্চারণ করে, হোয়াট? ইয়েস সুইটহার্ট, ফিরে এসেছি আমি। আর জ্বালাবো না তোকে। কপালে হাত রাখে মেঘা। ঘাম জমেছে সেখানটায়। ঘাম মুছে চোখ ডোলে হাঁপ ছেড়ে বলে, ইরিটেটিং ম্যান, মজা পেয়েছেন সব। খোঁজ ছিল না কেন আপনার? দেখুন, মজা করবেন না। কোথায় আছেন আপনি? বলছি তো ফিরে এসেছি। নাম্বার চেক করে দেখ। মেঘা বিশ্বাস করেও করল না। জোরপূর্বক জেদ ধরে বলল, ইউ রাইনো মুখো, মিথ্যে বলবেন না একদম। মামুনি টেনশন করছে। প্রেশার ফল্ট করেছে আপনার চিন্তায়। জ্বর এসেছে ভীষণ। আপনাকে প্রয়োজন এখানে। মমের খেয়াল রাখার জন্য অনেকেই আছে। আমার প্রয়োজন পড়বে না তার। তবে? তবে কি? রৌদ্র মৃদু হাসে।
তোর যখন আমায় প্রয়োজন পড়বে একটাবার খবর দিস শুধু, সব ফেলে তখনই ফিরবো আমি। এই বলেই মুখের উপর টুংটুং করে ফোনটা কেটে দিল সে। মেঘা কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও আর পারল না। হ্যালো হ্যালো করে ফোন সামনে নিয়ে ফোনের দিকে তাকালো। ততক্ষণে স্ক্রিন থেকে নাম্বারটা মুছে গেছে। ঘুমের তালে সবটা এলোমেলো লাগছে মেঘার কাছে। নিজেকে সামলাতে সময় লাগলো। মস্তিষ্ক সম্পূর্ণ চেতনায় ফেরা মাত্রই ছটফট করে বিছানা ছাড়ল মেঘা। খোলা কুন্তল হাতে পেঁচাতে পেঁচাতে দম আটকে ছুটল ঘরের বাইরে। রাতের ডিনারের সময় হয়ে গেছে। সাফা মেঘাকে ডাকার জন্য উপরে উঠতে যাচ্ছিল। এমন সময় ধরফর করে হুড়মুড়িয়ে নামল মেঘা। সিরাত রুবিনা কাবিরের খাবার নিয়ে সিঁড়ির কাছে এসে ওকে দেখেই থামল। সাবধান করে বলল, মেঘা, ওভাবে ছুটছিস কেন? পড়ে যাবি তো। মেঘা কেবলই পরখ করল সকলকে। শ্বাস জোরালো হয়ে এসেছে। হাঁসফাঁস করে শ্বাস টেনে উচ্চারণ করল ক্ষীণ স্বরে, আপু, তোমার ভাই।